28 ফেব্রুয়ারি 2026 একটা খবর যা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। একটি অতর্কিত হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 3 দশকেরও বেশি সময় ধরে যিনি ক্ষমতায় ছিলেন। তো চলুন এই ঘটনার একদম গভীরে গিয়ে দেখি ঠিক কি হয়েছিল আর এরপর কি হতে চলেছে। হামলার কিছুক্ষণ পরেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা পোস্ট, আর তাতেই যেন গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। আসলে এই ঘোষণাটাই ছিল বিশ্বের দীর্ঘতম শাসকদের একজনের মৃত্যুর প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি। আর এর মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যে শুরু হলো এক নতুন আর বলা যায় বেশ অনিশ্চিত এক অধ্যায়ের। তো ঠিক কি ঘটেছিল সেদিন 28 ফেব্রুয়ারি 2026? ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি একটা যৌথ মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন। এই হামলাটা যে কতটা সুপরিকল্পিত ছিল তা বোঝা যায় এর লক্ষ্যবস্তু দেখলে। টার্গেট ছিল ইরানের একেবারে শীর্ষ নেতৃত্ব। এটা কিন্তু শুধু একজন নেতাকে হত্যা করা ছিল না, এটাকে বলা হচ্ছে ডিক্যাপিটেশন স্ট্রাইক, মানে মাথা কেটে ফেলার মতো ব্যাপার। খামেনির সাথে সাথে ইরানের প্রতিরক্ষামন্ত্রী, গোয়েন্দা প্রধান আর সবথেকে ক্ষমতাধর রেভলিউশনারি গার্ডের প্রধানকেও সরিয়ে দেওয়া হয়। এক কথায় পুরো নিরাপত্তা কাঠামোকে যেন এক আঘাতে পঙ্গু করে দেওয়ার চেষ্টা। বোঝাই যাচ্ছে দেশের শীর্ষ নেতৃত্ব যদি এভাবে হঠাৎ শূন্য হয়ে যায় তাহলে কি হতে পারে। ইরানে ঠিক তাই হল। তৈরি হলো এক চরম বিশৃঙ্খলা আর ক্ষমতার শূন্যতা। তাহলে এখন প্রশ্ন হল, ইরানের নিয়ন্ত্রণটা এখন কার হাতে? এই সুযোগে দেশের ভাগ্য নির্ধারণ করতে কারা এগিয়ে আসছে? আর এই চরম বিশৃঙ্খলার সুযোগটা নিল ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, বা সংক্ষেপে IRGC। যখন দেশের সরকার আর নিরাপত্তা ব্যবস্থা একেবারে ছত্রভঙ্গ, ঠিক তখনই তারা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মাঠে নামে। দেখুন, এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে ক্ষমতার লড়াইয়ের দুটো ভিন্ন পথ দেখা যাচ্ছে। একদিকে আছে সাংবিধানিক প্রক্রিয়া, যা মেনে চললে নতুন নেতা নির্বাচন করতে বেশ কিছুটা সময় লাগবে। আর অন্যদিকে IRGCর প্ল্যান, তারা চাইছে ভোর হওয়ার আগেই সব আইনি প্রক্রিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের পছন্দের একজনকে নেতা হিসেবে বসিয়ে দিতে। কিন্তু IRGCর এত তাড়া কিসের ছিল? আসলে তাদের ভয়টা ছিল অন্য জায়গায়। তারা জানত সকাল হলেই দেশের কোনায় কোনায় আবার গণবিক্ষোভ শুরু হয়ে যেতে পারে। কারণ এই হত্যাকাণ্ডের ঠিক আগের মাসগুলোতেও দেশ জুড়ে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন চলছিল। সেই আগুনটা তখনও নেবেনি। IRGC ভয় পাচ্ছিল এই সুযোগে জনতা আবার রাস্তায় নেমে এলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আচ্ছা, একপাশে তো গেল IRGCর ক্ষমতা দখলের চেষ্টা, কিন্তু আইন কি বলে? ইরানের সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করার আসল প্রক্রিয়াটা ঠিক কি? চলুন এবার সেটা একটু দেখে নিই। ইরানের সংবিধানে এই অত্যন্ত গুরুদায়িত্বটা দেওয়া আছে একটা বিশেষ সংস্থাকে, যার নাম বিশেষজ্ঞদের পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। এটা আসলে ৮৮ জন ইসলামিক স্কলারদের একটা বডি, আর তাদের হাতেই দেশের সর্বোচ্চ নেতাকে নিয়োগ বা বরখাস্ত করার একমাত্র সাংবিধানিক ক্ষমতাটা রয়েছে। সাংবিধানিক প্রক্রিয়াটার কয়েকটা ধাপ আছে। প্রথমত, নেতার মৃত্যুর সাথে সাথেই বিশেষজ্ঞদের পরিষদকে বৈঠকে বসতে হবে, কোনো দেরি করা চলবে না। দ্বিতীয়ত, নতুন নেতা আসার আগ পর্যন্ত দেশ চালাবে একটা অস্থায়ী কাউন্সিল, যাতে থাকবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি আর একজন আলেম। আর সবশেষে পরিষদ নিজেদের মধ্যে আলোচনা করে স্থায়ী নেতা নির্বাচন করবে। আসলে এই হত্যাকাণ্ডটা এমন একটা সময়ে হয়েছে যখন ইরান কিন্তু ভেতর থেকেই একেবারে বিপর্যস্ত ছিল। শুধু রাজনৈতিক সংকট নয়, অর্থনৈতিক আর সামাজিক অস্থিরতা দেশটাকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল। মানে সংকটের ওপর আরেক সংকট। অর্থনৈতিক অবস্থাটা কতটা খারাপ ছিল তা শুধু এই একটা সংখ্যা দেখলেই বোঝা যায়। অক্টোবর 2025-এ মুদ্রাস্ফীতির হার পৌঁছেছিল 48.6%-এ। ভাবুন একবার, এর মানে হল সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছিল। দেশ জুড়ে যে তীব্র অসন্তোষ তৈরি হবে সেটাই তো স্বাভাবিক। আর ওদিকে দেশের মুদ্রা, রিয়ালের মান এমনভাবে পড়েছিল যে কল্পনা করাও কঠিন। ডিসেম্বর 2025-এর দিকে একটা মার্কিন ডলার কিনতে লাগছিল 17.5 লক্ষ রিয়াল। এই ভয়ানক অবমূল্যায়ন সাধারণ মানুষের সব সঞ্চয় আর কেনার ক্ষমতাকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছিল। এই ভয়াবহ অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে মানুষ যখন রাস্তায় নেমেছিল, তখন সরকার চরম দমনপীড়নের পথ বেছে নেয়। কিছু রিপোর্ট অনুযায়ী 2025-26 সালের বিক্ষোভে 36,500-ও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। এটা ছিল আধুনিক ইরানের ইতিহাসে
অন্যতম নৃশংস এক ঘটনা। তখন বিক্ষোভকারীদের মুখে মুখে একটা স্লোগান খুব শোনা যেত, আমাদের শত্রু এখানেই, ওরা মিথ্যে বলে যে শত্রু আমেরিকা। এই স্লোগানটা কিন্তু অনেক কিছু বলে দেয়। এটা পরিষ্কার করে দেয় যে মানুষের ক্ষোভটা কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে ছিল না, ছিল নিজেদের সরকারের দুর্নীতি আর অব্যবস্থাপনার বিরুদ্ধে। তো খামেনি তো গেলেন, এখন প্রশ্ন হল তার জায়গায় কে আসবেন? ক্ষমতার এই লড়াইয়ে সম্ভাব্য প্রার্থী বা কারা ছিলেন? চলুন দেখে নিই কাদের নাম সর্বোচ্চ পদের জন্য তখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিল। এ তালিকায় বেশ কয়েকটা নাম ছিল। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল মোজতবা খামেনিকে নিয়ে, যিনি প্রয়াত সর্বোচ্চ নেতারই ছেলে, মানে একটা বংশানুক্রমিক শাসনের সম্ভাবনা তৈরি হচ্ছিল। এছাড়া তালিকায় ছিলেন বিচার বিভাগের প্রাক্তন প্রধান সাদিক লারিজানি আর ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। কিন্তু গল্পের মধ্যে একটা টুইস্ট আছে। শোনা যায় আলী খামেনি নাকি নিজেই চাননি যে তার ছেলে তার জায়গায় বসুক, তিনি এর বিরোধিতা করেছিলেন। এই তথ্যটা কিন্তু ক্ষমতাসীনদের ভেতরের বিভেদটাকে স্পষ্ট করে তোলে আর উত্তরাধিকারের লড়াইটাকে আরও জটিল করে দেয়। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, খামেনির মৃত্যু কি ইরানে শুধু একজন নতুন নেতার জন্ম দেবে, নাকি জন্ম দেবে এক নতুন ইরানের? একদিকে সাংবিধানিক প্রক্রিয়ার বাধ্যবাধকতা আর অন্যদিকে সামরিক শক্তির ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা। এই দুয়ের লড়াইয়ের ফলাফলই ঠিক করে দেবে ইরানের ভবিষ্যৎ। পতনের মুখে থাকাই দেশটা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আরও গভীর সংকটে তলিয়ে যাবে? উত্তরটা বোধহয় সময়ই বলে দেবে।